আমাদেরকে জেলগেট থেকে বলা হলো যে আপনাদের ফ্যামিলির থেকে সাক্ষাৎকারের একটা সুযোগ আছে, আপনারা আসেন। আব্বুকে দেখলাম আমরা খুব শান্তভাবে নামাজ পড়ছেন, দোয়া করছেন। পাশে একটা বিড়াল বসেছিল, একেবারে পা ঘেঁষেই পশ্চিমমুখী হয়ে আব্বু বসেছিলেন, বিড়ালটাও পাশে বসেছিল। তো আমরা গেলাম, আব্বু বললেন যে তোমরা আসছো। আসলে একটু কান্না চলে আসে কথা বলতে গেলে, সরি। আমার ছোট ছেলেটা বলল, দাদা আমরা আসছি, দরজা খোলো। আব্বু দরজা খুলে দিলেন। তো আমরা স্বাভাবিক যে কথাবার্তাগুলো হয় বললাম। তো আমি বললাম, আব্বু তো কিছু করতে পারলাম না আমি তোমার জন্য। আব্বু বললেন যে ভাগ্যে যেটা আছে সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। যদি আমার মৃত্যু আজকেই লেখা থাকে তাহলে আমি যেখানেই থাকি, আমি যদি বাসায় থাকতাম তাহলে আমার মৃত্যু এভাবেই হতো। সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। বললেন যে রাত্রেবেলা হয়তো লাশটা নিয়ে যাবে, তোমরা আম্মুকে নিয়ে যেও না রাত্রে, এত রাত্রে আসলে তোমার আম্মুর কষ্ট হবে, তোমরা দুই ভাই যেও আর তুমি আমার জানাজা পড়াবা, সেটা বললেন। এরপরে জিজ্ঞেস করলেন যে ফাঁসির মঞ্চে যে যাবো কি পরে যাব, লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাবো। আমি বললাম, আব্বু পায়জামাটা পরে যাবেন। তো একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছিলেন যে দোয়াতে, যে আল্লাহ যারা আমাকে এভাবে মিথ্যা অপবাদ দিল তাদেরকে তুমি হেদায়েত দান করো, আর যদি হেদায়েত তাদের নসিবে না থাকে তাহলে সত্যটাকে প্রতিষ্ঠিত করো। উনি কিন্তু কারো ধ্বংস কিংবা এগুলা কিছু বললেন না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো দোয়া কবুল করেছেন, সত্যটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। আজকে আমরা কথা বলবো ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সাথে। আপনার বাবা মাওলানা মতিউর রহমান নিজামীর যে ফাঁসির বিষয়টা, শেষ সময়ে কি কি কথা হয়েছিল আপনাদের সাথে, বা পরিবারকে কি ধরনের দিক নির্দেশনা দিয়ে গেছিলেন তিনি? আলহামদুলিল্লাহ, যেটা আসলে মানুষ তো ইংল্যান্ডে যায় আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে উন্নত জীবনের আশায়। যারা সেখানে যায় তারা তো আসলে ফিরে আসে কম। তো আমি 2009 আমার পড়াশোনা শেষ করার পরে দেশে ফিরে এসেছিলাম, দেশে থাকার নিয়তেই। আমার ইংল্যান্ডে থাকার কোনো ইচ্ছা ছিল না। এখানে আলহামদুলিল্লাহ আমি হাইকোর্টে এনরোলমেন্ট হওয়ার পরে প্র্যাকটিস করছিলাম। সমস্যা ছিল ফ্যাসিবাদী সরকারের আমলে, আপনারা জানেন যে আমার পিতাকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নির্যাতন করা হয়েছিল। আমাদেরকেও ফ্যামিলিগতভাবে অনেক ধরনের আমরা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি। আমাদের যেই সরকারি বরাদ্দপ্রাপ্ত একটি বাসা ছিল, যেটা আমার পিতার জন্য বরাদ্দ হয়েছিল, সেটিও বরাদ্দ ক্যান্সেল করা হয়েছিল। তো সব মিলে একটু সমস্যা থাকলেও আমার বিদেশে যাওয়ার কোনো আসলে ইচ্ছা ছিল না। কিন্তু যখন ফ্যাসিবাদী সরকার যাদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করলো, তাদের পরিবারের সদস্যদেরকেও টার্গেট করা শুরু করলো। আপনারা জানেন মীর আহমেদ বিন কাসেম, আমার কলিগ ব্যারিস্টার আরমান, তাকে গুম করা হয়। তারপরে এক প্রকার বাধ্য হয়ে চলে যেতে হয়। তো আমি আল্লাহর নাশুকরি করব না, আর যেভাবে আল্লাহ রেখেছিলেন ভালোই ছিলাম, কিন্তু আসলে মেন্টাল একটা যন্ত্রণা ছিল, একটা কষ্ট ছিল যে দেশের থেকে আমাকে এভাবে চলে আসতে হলো। সেখানে আমি যাওয়ার পরে পিপুলেজ করলাম এবং সেখানে মেইন স্ট্রিম ব্যারিস্টার হিসাবে প্র্যাকটিস করতাম। পাশাপাশি মিনিস্ট্রি অফ জাস্টিসের লিগাল অ্যাডভাইজার হিসাবে কাজ করেছি। আমার ওখানে যাওয়ার পরে কিছু পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। যেমন বলছিলাম, আমার 2009 বার করা, এরপরে সেখানে যাওয়ার পর 2017-তে আমি এলএলএম কমপ্লিট করি। এরপরে পিএইচডি শুরু করেছিলাম, পিএইচডি এখন শেষ পর্যায়ে আছে। তো আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, কিন্তু মানসিক কষ্টটা ছিল যেভাবে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হলো। আমাদের দেশের লিগাল সিস্টেমটা তো কিছুটা হাইব্রিড। এটা একটা লিগেসি বহন করে, ব্রিটিশ যেই আইন, যেটাকে বলা হয় আপনার কমন ল, আমাদের কমন ল। কিন্তু এখানে আমাদের আবার কোডিফাইড ল অনেক আছে, সংবিধান আছে। ব্রিটেনে আপনারা জানেন যে সেখানে কোনো রিটেন কনস্টিটিউশন নেই। তো এবং লিগাল সিস্টেম সেখানে যেমন ডুয়েল লয়াররা আইদার সলিসিটর অর ব্যারিস্টার হয়। এদেশে আমাদের যারা আমরা অ্যাডভোকেট তারা ডবল রোলই প্লে করি, আমরা সবাই কাইন্ড অফ সলিসিটর অ্যান্ড ব্যারিস্টার্স।
আপনি যেটা বললেন লিগ্যাল সিস্টেমটা সিমিলার হলেও এখানে স্ট্রাইকিং ডিফারেন্সটা যেটা, সেখানের জাজেস ইভেন লয়ার্স তারা পলিটিক্যালি এতটা এক্সপোজ না, ডিভাইডেড না। সেখানে সবার মধ্যে একটা প্রেরণা আছে যে জাস্টিসটাকে কীভাবে এনশিওর করা যায়, এইটা বিয়ন্ড পলিটিক্স। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে লিগ্যাল সিস্টেমটা আছে সেখানে শুধুমাত্র লয়াররাই পলিটিক্যালি ডিভাইডেড না, বরং জাজেস পলিটিক্যালি অ্যাপয়েন্টেড এবং তারা অ্যাক্টিভলি তাদের হাইকোর্টে পলিটিক্যাল রোলটাকেই সার্ভ, পলিটিক্যাল পারপাসটাকেই সার্ভ করে। এই ফ্যাসিবাদের আমলে এটা হয়েছে, আমরা দেখেছি একেবারে ন্যাক্কারজনকভাবে। এবং শেখ হাসিনার যেই অ্যাপয়েন্টিগুলো ছিল, আপনারা বিচারপতিদের নাম আপনারা জানেন, শামসুদ্দিন মানিক, যাকে কালো মানিক হিসাবে সবাই জানে, সে যা করেছে। তারপরে বিচারপতি খায়রুল হক, সে পলিটিক্যালি মোটিভেটেড ভার্ডিক্ট দিয়ে তো একেবারে কনস্টিটিউশন থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছু উল্টায় দিছে। তারপরে সুরেন্দ্র কুমার সিনহা, মোজাম্মেল বাবু, এবং এটার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেও তাদেরকে যেভাবে ট্রিট করা হয়েছে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে একটা রিপোর্টের জন্য 6 মাস জেল খাটতে হয়েছে। তো এটাকে আসলে কমপ্লিটলি ডিস্ট্রয় করে ফেলা হয়েছে বিচার বিভাগটাকে। এটাকে আবার আগের অবস্থায় কীভাবে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, এটা আসলে সবাইকে চিন্তা করা উচিত। এই জন্য আমার যেটা অবজারভেশন, এটাকে পলিটিক্স থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। এটা মানুষের আস্থার জায়গা, এটা শেষ ভরসাস্থল। আল্লাহর উপরে মানুষ ভরসা করে, কিন্তু দুনিয়াতে ন্যায় বিচার পাওয়ার জন্য এটা শেষ ভরসাস্থল। এটাকে যদি, এটা যেটাকে বলা হয় জাস্টিস নট অনলি বি ডান, ইট মাস্ট বি সিন টু বি ডান। এটাকে মানুষকে একটা পারসেপশন ক্রিয়েট করতে হবে যেখানে ন্যায় বিচার হচ্ছে। ট্রান্সপারেন্সি আনতে হবে। যারা পলিটিক্যালি সেভাবে কালার না, তাদেরকে বিচারক হিসাবে নিয়োগ দিতে হবে। অবশ্যই কম্পিটেন্সের বিষয়টা তো দেখতেই হবে। আরেকটা বিষয় যেটা আমি লক্ষ্য করেছি, একটা তো পলিটিক্যাল বিষয়টা গেল, আর সেখানকার জাজেরা কিন্তু হাইলি কম্পিটেন্ট এবং হাইলি পেইড, এবং সিস্টেমটাই এরকম যে যোগ্য লোকরা কিন্তু সেখানে জাজ হিসেবে আসতে উৎসাহ পাচ্ছে। ম্যাজিস্ট্রেট কোর্টের ডিস্ট্রিক্ট জাজদের স্যালারি বছরে ধরেন 120,000 পাউন্ডস মিনিমাম, মানে আমাদের দেশের টাকায় 1.5 কোটি টাকা, আরও বেশি হবে মনে হয়, কনভার্সনটা ঠিক আমার জানা নেই। যারা হাইকোর্টের জাজ হন, তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যেই শার্পনেস আমি দেখেছি, এইটা আসলে খুবই মানে কি বলবো, বিচার বিভাগটাকে সমৃদ্ধ করেছে। তো আমাদের এই লেভেলে কিভাবে পৌঁছানো যায়, আমাদের জুডিশিয়ারিকে কীভাবে নিয়ে যাওয়া যায় জাজদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে, যাতে করে ভালো লয়ার, ব্রিলিয়ান্ট লয়ার যারা আছে, আমাদের দেশেও আছেন, খুব ভালো লয়ারও আছেন, এদেরকে কিভাবে আরও জুডিশিয়ারি রোলে উৎসাহিত করা যায় নেওয়ার জন্য, এটাও চিন্তা করতে হবে আমাদেরকে। এইটা তো আসলে একটা ক্যাঙ্গারু কোর্টের একটা নাটক ছিল। এইটার যদি আপনি শুরু করি আমি, তাহলে ল নিয়ে বলতে হবে। লটাকে এমন করে বানানো হয়েছে যে এখানে আপনার সাক্ষ্য প্রমাণের কোনো দরকার নেই। সাক্ষ্য প্রমাণের বাংলাদেশের যে এস্টাবলিশড এভিডেন্স অ্যাক্ট আছে, এটাকে কমপ্লিটলি ডিসরিগার্ড করা হয়েছে, বলছে সাক্ষ্য আইন এখানে অ্যাপ্লিকেবল হবে না। এবং পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনের রায়ের মাধ্যমে এইটাকে তো আরও যেভাবে খেলো করে ফেলা হয়েছে যে একজন সাক্ষী তার আগের বক্তৃতা, বিবৃতি, লেখনীতে, সাক্ষাৎকারে যা বলেছে, এইগুলাকে প্রিভিয়াস ইনকনসিস্টেন্ট স্টেটমেন্ট হিসাবে নেওয়া যাবে না। কোর্টে এসে সে যেভাবেই হোক ও যা বলবে শুধু সেটাই গ্রহণযোগ্য হবে। এইটা তো খুব হাস্যকর একটা বিষয়। আমি উদাহরণ দিতে চাই, শ্যামলী নাসরিন চৌধুরীর মতো একজন ওয়েল নন পারসন, ওনার হাজব্যান্ড ওনাকে 71 সালে দুঃখজনকভাবে স্বাধীনতা লাভের প্রাক্কালে হত্যা করা হয়েছে। এটা দুঃখজনক একটা ঘটনা, তিনি ডাক্তার ছিলেন। কিন্তু উনি ওনার হাজব্যান্ডের হত্যাকাণ্ড নিয়ে 71 সালের পর থেকে 2009 সাল পর্যন্ত উনি অ্যাক্টিভলি অনেক কিছু বলেছেন, অনেক কিছু লিখেছেন, অনেক ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন টেলিভিশনগুলোকে। সেখানে কোথাও মৌলানা নিজামী সাহেবের নাম উল্লেখ করেন নাই, যে এটার সাথে যে ওনার দূরতম একটা সম্পর্ক আছে, এটাও কোথাও উল্লেখ করেন নাই। উনি সব জায়গায় উল্লেখ করেছেন মৌলানা মান্নান।
সেই মৌলানা মান্নান ওনাদের বাসায় ছিল, সেই নাকি এই ঘটনার মূল নায়ক। কিন্তু হঠাৎ করে তিনি ট্রাইব্যুনালে এসে বললেন কি যে যারা ধরে নিয়ে গিয়েছিল তারা নাকি বলেছে যে মৌলানা নিজামীর নির্দেশে ওনার হাজব্যান্ডকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যখন আমরা বললাম আপনি এই কথাটা গত 50 বছরে কেন বললেন না, উনি হাস্যকর একটা জবাব দিলেন যে আমি বলেছি কিন্তু কেউ পাবলিশ করেনি। আমরা বললাম যে 71 সাল থেকে 74 সাল পর্যন্ত শেখ মুজিব আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই সময় আপনি অনেক বক্তৃতা বিবৃতি সাক্ষাৎকার দিয়েছেন। তারপরে আপনি আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসেছিল 1996 সালে। আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে পার্টিকুলার যে বই লিখেছেন সেই বইয়ের একটা সংস্করণ সেই সময় বের হয়েছিল, সেই সময় কেন এগুলো ছাপা হলো না, এর তো কোনো উত্তর নেই। উনি আরও বললেন যে উনি পত্রিকায় দেখেছেন যে আমার পিতা মৌলানা মতিউর রহমান নিজামী উনি আলবদরের হেড ছিলেন। আমরা বললাম কোন পত্রিকায় দেখেছেন, উনি পার্টিকুলার একটা পত্রিকার কথা উল্লেখ করলেন। হাস্যকর বিষয় হলো ট্রাইব্যুনালের যে ইনভেস্টিগেটররা ছিল তারা সেই পত্রিকার সকল কপি জব্দ করেছিল। 71 সালে প্রকাশিত প্রত্যেকটা দিনের ওই পত্রিকা জব্দ করা হয়েছিল। ওই পত্রিকায় কোথাও মৌলানা মতিউর রহমান নিজামী আলবদরের হেড ছিলেন কিংবা আলবদরের কিছু ছিলেন সেই সংক্রান্ত কোনো রিপোর্ট নেই। অথচ আপনার অ্যাপিলেট ডিভিশনের অবজারভেশনে কি বলা হলো যে যদিও পত্রিকার কোনো রিপোর্টে ওনার নাম দেখা যাচ্ছে না, কিন্তু যেহেতু শ্যামলী নাসরিন চৌধুরী বলেছেন তিনি ঠিক বলেছেন। এখানে আপনার আইন তো আপনার সাক্ষ্য আইন এমনভাবে খেলো করে ফেলা হয়েছে যেটা বলছিলাম, যে যার কারণে এটাকে তো আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় তো হলো অ্যাপিলেট ডিভিশন, সেখান থেকে যদি এই ধরনের অবজারভেশন দেয়া হয় এরপরে তো আর কোনো আপার ফোরাম নেই যে সেখানে আপনি যাবেন। আমরা তো বলেছিলাম যদি আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে হয় প্রথমত আপনি আইসিসিতে যান, আমরা সিগনেচারি ছিলাম, সেখানে আপনি আইন সংশোধন করে বিচার করেন, কিন্তু তারা এটা সাহস করলো না। তারপরে আমরা বলেছিলাম যে আপনি তো এখানে মাঝখানে রাখতে পারেন, একটা লিম্বো যে পজিশন আছে সেখানে রাখতে পারেন না, আইদার আমাদের ডোমেস্টিক ল অ্যাপ্লিকেবল হবে না হলে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল অ্যাপ্লিকেবল হবে। তারা বললেন না, এটা ডোমেস্টিক ল অ্যাপ্লিকেবল হবে না, ইন্টারন্যাশনাল কাস্টমারি ল অ্যাপ্লিকেবল হবে না, এটার জন্য আমরা নতুন আইন করছি, নতুন রুলস অফ প্রসিডিওর করছি, সেটা অ্যাপ্লিকেবল হবে। তো এইটা ছিল প্রথম দিক। এখন আইন যাই থাক, আমাদের বিচারকেরা যদি নিউট্রাল রোল প্লে করতেন তাহলেও কিন্তু আমাদের এখানে এরকম অবিচার আমরা এইভাবে সাফার করতাম না, এখানে অবিচারের শিকার হতাম না। যেটা বলছিলাম এটা তো একটা কমন সেন্সের বিষয়, আপনার ল যতই খারাপ হোক, এখানে তো বলা হয়েছে যে আপনার একজনকে যদি অভিযুক্ত করতে হয় তাকে বিয়ন্ড রিজনেবল ডাউট তাকে প্রমাণ করতে হবে যে সে এই ঘটনার জন্য দোষী, এই কথাটা তো আছে। এখন বিয়ন্ড রিজনেবল ডাউট মানে সন্দেহাতীতভাবে তিনি এই ঘটনার সাথে জড়িত। এখন একজন সাক্ষী যদি বলে যে আমি শ্যামলী নাসরিন চৌধুরীর কথা বললাম, সে যেটা বলেছে এটা তো আসলে বিয়ন্ড রিজনেবল ডাউট হয় না। আপনি বলছেন যে আপনি 50 বছর আগে পত্রিকায় দেখেছেন, অথচ পত্রিকার কোথাও এটা নেই, তবে আপনার এটা তার বেনিফিট অফ ডাউট যদি হয় তাহলে তো পাবে হলো যে এই ঘটনার জন্য যার বিচার হচ্ছে সেটা হলো না। আপনি দেখেন আরেকজন সাক্ষী এসে বলছে যে আমি মৌলানা নিজামীকে রাত 3টার সময় চাঁদের আলোতে দেখেছি যে পাকিস্তান আর্মি নিয়ে আমাদের গ্রামে ঢুকেছে, রাত 3টার সময় বট গাছের উপর থেকে চাঁদের আলোয় দেখেছে। এখন আমার মাথায় ঢুকলো যে আচ্ছা বাংলা একাডেমির তো একটা পঞ্জিকা আছে যেখানে আমাবস্যা আর চাঁদ কখন ওঠে নামে এটার হিসাবটা দেয়া আছে 100 বছরের, কিন্তু এই পঞ্জিকাতে আমি দেখলাম ওই পার্টিকুলার ডেতে আপনার রাত 3টার সময় চাঁদই ছিল না, ওটা আমাবস্যার রাত ছিল। আমরা যখন এটা পুট করলাম তখন অ্যাপিলেট ডিভিশন থেকে নাজমুন আরা যেটা বললেন, আচ্ছা চাঁদের আলোয়, চাঁদ যদি না থাকে তো চাঁদের আলোয় দেখার প্রশ্নই আসে না, হয়তো তাহলে ওই টর্চের আলোয় কিংবা অন্য কিছুর আলোয় দেখেছেন। কোর্ট এটা যদি সে ন্যায় বিচারক হয় সে তো ফ্যাক্ট ইনভেন্ট করতে পারে না। আপনার সামনে এভিডেন্স নাই যে সে টর্চের আলোয় দেখেছে, আপনি কেন বলবেন যে টর্চের আলোয় দেখেছে? এইটা আপনার একটা ন্যায় বিচারের আপনার যে একটা বিষয় থাকে ন্যাচারাল জাস্টিস, এটা সম্পূর্ণ পরিপন্থী। এক তো ছিল লটা খারাপ, দ্বিতীয়ত যেহেতু জাজেরা তারা পলিটিক্যালি বায়াস ছিলেন, তারা আগের থেকেই ধরে ঠিক করে রেখেছিলেন যে ফাঁসি দিবেন, সুতরাং ওনারা এই লটারও একটা খারাপ অ্যাপ্লিকেশন এর নজির সৃষ্টি করেছেন। তো এই টোটালি এই বিষয়টা আপনারা জানেন যে এটা লটা তো ক্রিটিসাইজ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং যে প্রসিজিওরটা মেনটেন করা হয়েছে, যেভাবে বিচার করা হয়েছে, সবাই এটা সমালোচনা করেছে। এবং এইটা যে একটা সাজানো নাটক ছিল, এইটা স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে।
সেখানে আমরা দেখতে পেয়েছি যে সরকার কিভাবে জাজদের উপরে প্রেশার ক্রিয়েট করেছে এবং জাজেরা কীভাবে প্রসিকিউশনের সাথে একটা সাজানো নাটক করেছে। এই কিছু বিষয়ে যেমন নিজামুল হক নাসিমের সাথে জিয়াদ আল মালুমের কথোপকথন, আমি দাঁড়ায় যাব আপনি বসায় দিবেন, এইগুলো তো আসলে কোনো ধরনের বিচারের পর্যায়ে পড়ে না। তো আমরা যেটা বলি সেটা হলো এটা ইতিহাসের জঘন্যতম একটা মিথ্যাচারকে এই জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং বাংলাদেশে যদি ন্যায় বিচারের শাসন কায়েম করতে হয়, আপনার জাস্টিস কায়েম করতে হয়, তাহলে এই সমস্ত বিষয়ের তদন্ত এবং বিচার অবশ্যই হতে হবে। অবশ্যই জুডিশিয়াল কিলিং বলবো, যেখানে আপনার জাজরা আগের থেকে ঠিক করে রাখে ফাঁসি দিবে, আগের থেকেই বলে 3টা ফাঁসি দিয়ে নেন, তারপরে আপনি অ্যাপিলেট ডিভিশনে আপনাকে করা হবে। অ্যাপিলেট ডিভিশনের জাজ বলতেছে আপনার ট্রাইব্যুনালের জাজকে। তো এটা তো আপনার জুডিশিয়াল কিলিং ছাড়া আর কিছু না। আপনার প্রকাশ্য আদালতে সিনহা বলল যে আপনারা দেখাতে পারলেন না, প্রসিকিউশনকে বলছে, মাহবুবে আলমকে রীতিমতো ধরেছে যে আপনি তো দেখাইতে পারলেন না। ডিফেন্স বলল যে 86 সালের আগে নিজামী সাহেবের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয় নাই, 71 সাল থেকে বিষয় কিংবা অন্য কোনো বিষয়, এবং ওনার বিরুদ্ধে কোনো রিপোর্ট নেই, পত্রিকার রিপোর্ট নেই, কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট নেই। যা আপনারা দিচ্ছেন সব কিছু পাবলিশড হয়েছে 1986-এর পরে, উনি পলিটিক্সে অ্যাক্টিভ হওয়ার পরে। তো এইটার ভিত্তিতে তো আমরা ফাঁসি দিতে পারি না। এই কথা বলার পরেও কিন্তু ফাঁসিটা দিল। তো এটাকে আপনি জুডিশিয়াল কিলিং ছাড়া কী বলবেন? এবং আমরা যেটা তথ্য পেয়েছি, এটার পিছনে পার্শ্ববর্তী দেশের ইন্ধন ছিল। প্রত্যেকটা বড় বড় রায়ের আগে তাদের রাষ্ট্রদূত বিচারপতিদের সাথে বসেছে, ল মিনিস্টারের সাথে বসেছে, মিলে এটাকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছে। সুতরাং এটা অবশ্যই জুডিশিয়াল কিলিং। এটা তো সরকারকে তদন্ত করে বের করতে হবে। আমরা যেটা দেখেছি, বাইরের থেকে কিছু জিনিস এসেছে, স্কাইপিতে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। জিয়াউদ্দিনের সাথে নাসিমের কথোপকথন, এর বাইরে কি এসেছে না এসেছে আমরা তো আর সরকারে তখন ছিলাম না, আমাদের পক্ষে এভাবে এই ইনভেস্টিগেশন করে জানাটাও সম্ভব হয়নি। তো যেহেতু এই ব্যাপারে অভিযোগ আছে, সুতরাং সরকারের উচিত হবে এই ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করা, এবং যারাই জড়িত ছিল জাতির, আমাদের অ্যাটলিস্ট জানার অধিকার আছে। এটা এরপরে আমরা এটা নিয়ে কী করব না করব এটা পরের বিষয়, কিন্তু জনগণের জানার অধিকার আছে কেন এভাবে কিভাবে এইগুলাকে বিচারিক হত্যাকাণ্ডগুলোকে ঘটানো হলো। দেখেন, এইগুলো তো হলো ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স যখন হয় তখন এটা রাষ্ট্রের দায়িত্ব এটার বিচার করা। এখানে দেখবেন যে এখানে যারা প্রসিকিউটর থাকেন, এটা কিন্তু প্রাইভেট প্রসিকিউটর না, এরা হলেন সরকারের অ্যাপয়েন্টেড পাবলিক প্রসিকিউটর। এটা হলো আমাদের যে বিচার ব্যবস্থা, এটার ওয়েল স্ট্যাবলিশড একটা প্রেসিডেন্স, এটা নিয়ম। এখন এর বাইরে ইংল্যান্ডে আছে, নজির আছে যে পাবলিক প্রসিকিউশন হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা আমার ঠিক জানা নাই। আমার যতটুকু ধারণা, এই পাবলিক প্রসিকিউশনের সুযোগ নেই। তো আমরা হলাম এটা ভিকটিম ফ্যামিলি, আমাদের আপিল থাকবে সরকারের কাছে, এবং সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত যে এই সংক্রান্ত যে ধরনের ডকুমেন্ট লাগে, যে ধরনের সহযোগিতা লাগে, সবটাই আমরা করব। কিন্তু বিচার কিন্তু করতে হবে সরকারকে। আমরা এখানে ভিকটিম, আমাদের কথা আমরা বলে যাব। যে সমস্ত অনিয়ম হয়েছে এগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন করেছি, ক্যাম্পেইন আরও করব, এবং জাতির সামনে এটাকে সুস্পষ্ট করে তুলে ধরতে হবে যে কেন বাংলাদেশের যে প্রমিনেন্ট পলিটিশিয়ানরা ছিলেন, শুধু আমার পিতা নন, আমার যে পলিটিক্যাল পার্টির হেড ছিলেন আমার পিতা, ওটা না, এছাড়াও অন্যান্য পলিটিক্যাল পার্টি যাদেরকে আধিপত্যবাদ বিরোধী একটি পার্শ্ববর্তী দেশের যে কায়েমে স্বার্থবাদী যে এজেন্ডা, এর বিরুদ্ধে একটা ফ্যাক্টর মনে করা হতো, তাদেরকে কেন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো, এই বিষয়টা আসলে আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এটাই আমার লক্ষ্য, যে এইগুলো আমরা তুলে ধরবো। কিন্তু বিচারের বিষয়টা সরকারের সাথে আমরা লবিং করব, ইন্টারন্যাশনালি আমরা লবিং করব। যারা পারপিট্রেটর ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। আসলে আমার রোলটা ছিল তো ডুয়েল রোল। একটা ছিল যে আমি আমার বাবার সন্তান, আর একটা ছিল মানে সেই হিসাবে আমি ওনার ভিকটিম ফ্যামিলির লোক, আর একটা ছিল যে আমি ওনার আইনজীবী। তো আপনার সন্তান হিসাবে যখন ডিল করতে যেতাম তখন তো আসলে এটা একটা আবেগ অনুভূতি, একটা ইমোশনাল বিষয়। আর যখন আমাকে অ্যাজ এ লয়ার হিসাবে এটা ডিল করতে হতো, তখন তো আমাকে ইমোশনটাকে কিছুটা সাপ্রেস করে চলতে হতো। তো
আব্বুর সাথে লয়ার হিসাবে রেগুলারই তো যোগাযোগ হতো, যখন উনি আদালতে আসতেন তখন যোগাযোগ হতো। আবার জেলখানায় ফ্যামিলি মেম্বার হিসেবে ভিজিট করতে যেতাম রেগুলারলি আমরা। প্রথম দিকে যখন উনি কনভিক্টেড হননি তখন প্রতি সপ্তাহেই আমরা যোগাযোগ করতে দেখা করতে পারতাম জেল গেটে যেয়ে। কিন্তু যখন একবার কনভিক্টেড হয়ে গেলেন তখন মাসে একবার করে যোগাযোগ করতে দিত। তারপরেও ওই সবসময় দেখা যেত যে যাওয়ার পরে আবেদন করতে হতো, দীর্ঘ সময় ওয়েট করতে হতো। তারপরে দেখা করতে দিলে আবার দেখা যেত আশেপাশে অনেক লোকজন, সেভাবে আমাদেরকে কিন্তু ফ্রিলি কথা বলতে কখনোই দেওয়া হয়নি। শেষ ওনাকে যখন হত্যা করা হলো তার আগেও আমরা দেখা করেছি ফ্যামিলি মেম্বার সবাই। যেদিন হত্যা করা হলো সেদিনই আমরা ঘন্টা দুয়েক আগে রাত 8টার দিকে ওনার সাথে দেখা করেছি। ঘণ্টাখানেক দেখা করার সুযোগ দেওয়া হয়েছিল। আমরা ফ্যামিলি মেম্বার সবাই সময় দেখা করেছি। আসলে বিষয়টা তো খুব আবেগের, বলতে গেলে কিছুটা আবেগ চলে আসে। তো সেটাই ছিল শেষ সাক্ষাৎ। আমরা যখন অ্যাপিলের শেষ স্তরটি রিভিউ যখন শেষ হয়ে গেল তখন আমাদেরকে জেলগেট থেকে বলা হলো যে আপনাদের ফ্যামিলির থেকে সাক্ষাৎকারের একটা সুযোগ আছে, আপনারা আসেন। তো আমরা গেলাম, সেখানে ফ্যামিলি মেম্বাররা সবাই গেলাম। আম্মু ছিলেন, আমার ভাইয়েরা ছিল, বোনরা ছিল। তো আব্বুকে দেখলাম আমরা খুব শান্তভাবে নামাজ পড়ছেন, দোয়া করছেন। পাশে একটা বিড়াল বসেছিল, একেবারে পা ঘেঁষেই পশ্চিমমুখী হয়ে আব্বু বসেছিলেন, বিড়ালটাও পাশে বসেছিল। তো আমরা গেলাম, আব্বু বললেন যে তোমরা আসছো। আসলে একটু কান্না চলে আসে কথা বলতে গেলে, সরি। আমার ছোট ছেলেটা বলল, দাদা আমরা আসছি, দরজা খোলো। আব্বু দরজা খুলে দিলেন। তো আমরা স্বাভাবিক যে কথাবার্তাগুলো হয় বললাম। তো আমি বললাম, আব্বু তো কিছু করতে পারলাম না আমি তোমার জন্য। আব্বু বললেন যে ভাগ্যে যেটা আছে সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। যদি আমার মৃত্যু আজকেই লেখা থাকে তাহলে আমি যেখানেই থাকি, আমি যদি বাসায় থাকতাম তাহলে আমার মৃত্যু এভাবেই হতো। সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তকদিরে বিশ্বাস রাখতে হবে। তারপরে আমাদের কিছু দিক নির্দেশনা দিলেন ফ্যামিলিগত বিষয়ে এবং বললেন যে রাত্রেবেলা হয়তো লাশটা নিয়ে যাবে, তোমরা আম্মুকে নিয়ে যেও না রাত্রে, এত রাত্রে আসলে তোমার আম্মুর কষ্ট হবে, তোমরা দুই ভাই যেও, আর তুমি আমার জানাজা পড়াবা, সেটা বললেন। এরপরে জিজ্ঞেস করলেন যে ফাঁসির মঞ্চে যে যাব কি পরে যাব, লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাব। আমি বললাম, আব্বু পায়জামাটা পরে যাবেন। সরি, কথাটা আসলে বলতে একটু কষ্ট হচ্ছে। তো এইভাবে আমরা, তারপরে আব্বু লম্বা দোয়া করলেন, সবার জন্য দোয়া করলেন, দেশের জন্য দোয়া করলেন। তো একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছিলেন যে দোয়াতে, যে আল্লাহ, যারা আমাকে এভাবে মিথ্যা অপবাদ দিল তাদেরকে তুমি হেদায়েত দান করো, আর যদি হেদায়েত তাদের নসিবে না থাকে তাহলে সত্যটাকে প্রতিষ্ঠিত করো। উনি কিন্তু কারো ধ্বংস কিংবা এগুলা কিছু বললেন না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো দোয়া কবুল করেছেন, সত্যটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আমি মনে করি যে আল্লাহর রহমত। এই দেশের মানুষ এই যে এতদিন মজলুম ছিলেন, এই যে তাদের বুক ফাটা আর্তনাদ, আমি তো মনে করি যে আমি সৌভাগ্যবান যে আমার বাবাকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি যতটুকুই আল্লাহ সামর্থ্য দিয়েছেন দেখতে পেরেছি। তারপরে বাবার লাশটা বুঝে পেয়েছি, জানাজার নামাজ পড়াতে পেরেছি। এমন কত অসংখ্য শত শত মানুষ, তাদের ফ্যামিলি জানে না আসলে তাদের প্রিয়জন কোথায় আছে। এখনও পর্যন্ত কোনো হদিস নেই। এই যে মজলুমের বুক ফাটা আর্তনাদ, আল্লাহ তালার ওয়াদা যে আল্লাহ তালা মজলুমের হয়ে অবশ্যই প্রতিশোধ নেবেন, কিছুদিন পরে হলেও। তো হাদিসের সেই কথাই আমি বাস্তবায়ন দেখতে পাচ্ছি। তারপরে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এদেশের ছাত্র জনতা, যারা বুকের তাজা রক্ত ঢেলে এদেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে। আমি আসলে খুব আশাবাদী, এই যে আমাদের তরুণ সমাজ, তারা যেভাবে রাজপথে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে নামতে পেরেছে, এইটা অত্যন্ত আশাবাঞ্জক বিষয় একটা। এই তরুণ প্রজন্ম যদি
সঠিক দিক নির্দেশনা পায়, আমি বিশ্বাস করি তারা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে আমাদেরকে।